টিভি জনগণের কথা বলে, মঞ্জুরি টিভি দেশ ও মাটির কথা বলে। আমরা সবসময় সত্যের কথা বলি এবং সত্যকে তুলে ধরার চেষ্টা করি। আমাদের প্রিয় মঞ্জুরি টিভির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আমরা যারা বৃহত্তর ফরিদপুরে রাজনীতি করি, যদি লক্ষ্য করে দেখবেন 1991 সালে বৃহত্তর ফরিদপুরের 21টি আসনের মধ্যে শুধু একটি আসন ছিল আমাদের, সেটা ছিল ফরিদপুর সদরের আসন, চৌধুরী কামালের নেতৃত্বের আসন। সে একটি আসন থেকে বিএনপিকে উজ্জীবিত করতে, সংগঠিত করতে কামাল ইসলামের মতো লোক নেতার প্রয়োজন ছিল, অভিভাবকের প্রয়োজন ছিল। সেই অভিভাবক ছাড়া আজকে আমরা যারা সন্তান রয়েছি, ভাই রয়েছি, কর্মী রয়েছি, আমাদের কি দুরবস্থা চলছে সেটা আমরা জানি, আমরা উপলব্ধি করি। একদিকে চৌধুরী কামাল ইউসুফের মতো অভিভাবক হারানো, আরেক যে প্রধানমন্ত্রী নষ্ট দিয়াই খন্দ মোশাররফের অত্যাচার, সবকিছু মিলিয়ে আমরা একটা দুর্বিষহ জীবন যাপন করছি। মাননীয় মহাসচিব মহোদয়, আমরা জানি চৌধুরী কামাল ইউসুফকে অত্যন্ত আপনি শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, তার পরিবারের সাথে আপনার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। চৌধুরী কামাল ইউসুফ বিএনপি ফরিদপুরকে যদি সত্যিকার অর্থে বিএনপিকে সংগঠিত করতে ইচ্ছা হয় আপনাদের, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই আপনাদের রয়েছে, তাহলে চৌধুরী কামাল ইউসুফের শূন্যতা হয়তো পূরণ হবে না, কিন্তু তার শূন্যতাকে কাটিয়ে ওঠার জন্য আমরা ফরিদপুরের পক্ষ থেকে সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছে একটি দাবি জানাব। দাবিটি হচ্ছে কি, যে এই কামাল ভাই শূন্য স্থানে তার যোগ্য উত্তরসূরি চৌধুরী নায়াব ইউসুফকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে একটি সম্মানজনক আসনে তাকে অধিষ্ঠিত করা হোক, তাকে মনোনয়ন দেওয়া হোক। এটা আমাদের সকলের দাবি, ফরিদপুর বিএনপি পরিবারের দাবি। আজকে সদর আসন যদি দুর্বল হয়ে যায়, বাকি 4টে আসন কখনোই শক্তিশালী হতে পারবে না। সেজন্য বিএনপিকে শক্তিশালী করতে হলে, সদর আসনকে শক্তিশালী করতে হলে আজকে চৌধুরী নায়েব ইউসুফকে শক্তিশালী করতে হবে, এবং সেই জন্য প্রয়োজন হচ্ছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে চৌধুরী নায়েব ইউসুফকে একটি সম্মানজনক আসনে অধিষ্ঠিত করা, এর দাবি জানিয়ে এবং চৌধুরী কামাল ইউসুফের প্রতি মহান আল্লাহর কাছে এই আপুল আবেদন জানাবো যে আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা ছিল যে আসলে কিছু কথা আজকে বলবো, সময় নেই, একটু বলি, না বললেই হবে না। 1991 সালে হিন্দুস্তান থেকে কামাল ইউসুফ এমপি হয়েছিলেন, 16টা সিটের মধ্যে মাত্র একটি মাত্র সিট। আর এই শব্দ উনি নিজে উচ্চারণ করেছিলেন সাইফুর রহমানের সাথে, যখন উনি তখন অর্থমন্ত্রী, কিন্তু উনি তার বিয়েই হন নাই। ফরিদপুর সহ 5টি মেডিকেল কলেজ করবার কথা হয়েছিল, ডাক্তার জাহিদ ভাই খুব সুন্দরভাবে জানেন। যখন সাইফুর রহমান সভাপতি করতেছিলেন, তখন বলছিলেন, সাহেব এমপি হয়ে দাঁড়াচ্ছেন নাই, আপনি বেগম জিয়ার দয়ার অর্থমন্ত্রী হয়েছেন, আর আমি হিন্দুস্তান থেকে এমপি হয়ে এসেছি, 5টা মেডিকেল কলেজ করতে হবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, সেটা উনি করে গেছেন, হয়েছেন। রাজনৈতিক বক্তব্য দেবেন আমাদের নেতৃবৃন্দ আছে। আমি হাই শিকদার সাহেবের বক্তব্য শুনেছি মোহনমিয়া স্মৃতি সংসদে। আমি তখন ওনার মুখে জমিদারদের ইতিহাস শুনেছি। আমি ওই দিক থেকে একটু আলোচনা করতেছি, বেশি সময় শুনি বলা। উনি বলেছেন এই পাক ভারত মহাদেশে বহু জমিদার রয়েছে, প্রায় 99 জমিদারের বাড়িতে রাজমহল, রূপমহল, কসাইখানা, টর্চার সেল, এইগুলি সব ছিল, যেটা মোহন মিয়ার বাড়িতে নাই। সেই জমিদারের আরেকটা তফাৎ যেটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের নেতা সম্পর্কে, যেটা আপনারা জীবনে দেখেন নাই, আপনাদের সুযোগ হয়নি। ওনাদের খাবার বাড়ি আর আমার বসত বাড়ি এটা খুব পাশাপাশি ছিল, মাত্র 50 ফুটের মধ্যে। 1963 সালে কামাল ইউসুফ সাহেব তদানীন্তন পূর্ব পাকিস্তানে ওনার বাপ ওই চরে নিয়ে গিয়ে তাকে 4 মাস ওই চরের মধ্যে বসায় রেখে ইরি ধান চাষ করেছেন। তার আগে পূর্ব পাকিস্তানে ইরি ধান ছিল না। ফরিদপুরে চাষ করেছেন কামাল ইউসুফ, আর চিটাগাংয়ে চাষ করেছিলেন মাহবুবুল আলম চাষী, যিনি একজন সচিব ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মিডল ইস্টে মারা গেছেন। এবং তখন এ করে 120 মণ ধান ফলন করা সত্ত্বেও
মোহনমের সঙ্গে যখন মনোনয়ন খেলা ফার্স্ট প্রাইজ দেয় নাই, তখন উনি ঘৃণা ভাবে ওই প্রাইজ প্রত্যাখ্যান করেছিলেন। আর আমরা মনে করতাম জমিদার সাহেব এই ছেলের বড়ার ছেলের এই রোদ্রের মধ্যে বসায় রাখে কেন, আমরা তখন বুঝি নাই। আমরা তখন বুঝি নাই। পরবর্তীতে দেখলাম যে পর্যায়ে ঘটে কামাল হোসেন সব রাজনীতিতে আসলেন এবং মানুষের সাথে মিশলেন। আর ওই গ্রামের মানুষের সাথে উনি মাঠের মধ্যে মিশে তাদেরকে একসাথে খানা খাওয়ার শিক্ষা দিয়েছিলেন। কামাল হোসেন মানুষকে ভালোবাসতে শিখেছিল, তাদেরকে ভালোবেসেছিল, যার জন্য মানুষ তাকে ভালোবাসে, যে কারণে উনি লক্ষাধিক মানুষের দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। উনি তার বাপের কাছে থেকে শিখেছিলেন। মানুষের প্রথম শিক্ষক তার মা এবং বাবা। কামাল হোসেন তার মা বাবার কাছে যে শিক্ষা দিয়েছিলেন তার কিছু প্রমাণ নিয়ে রেখে গেছেন। আমি একাধিক পয়েন্ট বলতে গেলে আপনাদের সময় নষ্ট হবে, আমি অত কিছু বলতে চাই না। একটু কথা বলতে চাই, আমাদের বিয়ের জন্য তারা ইতিমধ্যেই বলেছে ফরিদপুরের রাজনীতি কেমন হওয়া উচিত। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ফরিদপুরে যদি অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি করতে চান, আওয়ামী লীগের বিপক্ষে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকে, যদি সেই রাজনীতি আপনারা এস্টাবলিশ করতে চান, তাহলে মহেশগঞ্জের সম্পৃক্ততা থাকতে হবে। যদি মহেশগঞ্জের সম্পৃক্ততা না থাকে, মাঠে থাকতে পারবেন না। গতকালকে রাজনৈতিক ছাত্র দলের প্রোগ্রাম ছিল, গতকাল ছাত্র দলের প্রোগ্রাম ছিল, গায়ে বিশুদ্ধ দেওয়ার আগ পর্যন্ত পুলিশের দলের ছাত্ররা দিশেহারা হয়ে যাচ্ছিল। পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশের স্টপ হয়ে গেছে, তখন তাদেরকে জায়গা দিতে বাধ্য হয়েছে। অমনিকে মিটিং করেছে, কালকে তারা রেডি করেছে। কারণ মহেশগঞ্জের সন্তান রায় বিশু যেভাবেই হোক, আল্লাহর অশেষ রহমত, যে বিদায়ের শেষ মুহূর্তে কামাল হোসেন সাহেব তার মেয়েটা আপনাদের হাতে তুলে দিয়ে গেছে। আমরা ফরিদপুরের মানুষ, আমরা তাকে গ্রহণ করেছি আন্তরিক ভাবে। দয়া করে আপনারা তাকে ফেলে দিবেন না, আপনারা দয়া করে তাকে ফেলে দিবেন না। ফেলে দিলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হয়তো আপনার দলও ওই সিট থেকে বিমুখ হবে। পাশাপাশি আর একটা দুঃখ আমার মধ্যে রয়ে গেছে, যেটা আমি সালাউদ্দিন সাহেবের সাথে, মানান সাহেবের সাথে অনেকবার কথা বলেছি, সাধারণ সরকারে আমি বলেছিলাম বেগম জিয়াকে অনুরোধ করে উনি 5টা সিটে নির্বাচিত হন, একবার 2টা সিট কামাল হোসেনকে দিয়ে দেখেন না আমরা পারি কিনা। কামাল হোসেন সাহেব ফরিদপুরের 5 সিটে যে কোনো সিট থেকে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা উনি রাখেন ইনশাআল্লাহ। এটা তার ছিল, কিন্তু সেই সুযোগ হয় নাই বা দরকার নাই। যেটুকু হয়েছে, উনি একজন সফল মানুষ ছিলেন। আমি আরেকটা কথা বলি, ওনার অশেষ দোয়া ছিল। উনি পীর বাদশাহ মিয়া সাহেবের নাতি ছিলেন। পীর বাদশাহ মিয়া সাহেব ঢাকার নবাববাড়িতে বিয়ে করেছেন যে তাজ পরে। উনি ওসিয়ত করে গেছেন তার ডায়েরিতে যে এই তাজ দিয়ে আমার একমাত্র নাতি কামাল হোসেন বিয়ে করবে, এবং সেই তাজ দিয়ে কামাল হোসেন বিয়ে করার পরে ওটা সিন্ধুকে সংরক্ষিত আছে। এই কথাটা বলার উদ্দেশ্য এই কামাল হোসেন সাহেবের প্রতি সত্যিই দোয়া ছিল। উনি যেভাবেই বলুন, উনি কোনো কথা বললে সেটা কেমনে কেমনে যেন হয়ে যেত। 79-এর জনসভায় উনি যখন প্রথম এমপি হবেন, তার আগের শেষ জনসভায় উনি বলেছিলেন যে আমি যদি এমপি হই, আমি সদর ফরিদপুর সর্বোচ্চ রাস্তা করব। আমার দল যদি ক্ষমতা আসে, আমি 135 ধারা আইন সংশোধন করব। উনি জীবিত অবস্থায় সর্বদেশ ফরিদপুর রাস্তা হয়েছে এবং 135 ধারা আইনের সংশোধন সঙ্গে মিলে নিশ্চয়ই সেটা সংশোধন হয়েছে। জমি ভাঙলেই খাস, আবার সূত্র লক্ষ্য রেখে কিন্তু তারপরে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই আইনও ওনার জীবনে সংশোধন হয়েছে। সংশোধিত হয়ে কি হয়েছে যে জমি ভাঙলে 30 বছরের মধ্যে যদি থাকে তাহলে সেটা খাস হবে না। উনি জীবনের প্রথম বক্তৃতাটা 79-এর প্রথম বক্তৃতা করেছিলেন, যে ওয়াদা করেছেন আল্লাহর অশেষ রহমত, উনি সেটা সফল করেছেন। আর একটা কথা কেউ বেয়াদবি ভাবছে, 27 নম্বর ওয়ার্ডে বসে বেগম জিয়ার সামনে কামাল হোসেন সাহেব বলেছেন, ম্যাডাম এই দলে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, আমি কামাল হোসেন যে কদিন আছি, আমি সেই কদিন এই দলেই থাকি, আমি এর বাইরে যাবো না। এইটা আপনি মিলিয়ে নিয়ে কাজে আপনারা তো দেখলেন তারা যদি শুরু থেকে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাদের সাথে রেখেছেন। উনি বিএনপি করে গেছেন। আমার বিয়ে তার একটা
বট গাছে কে যেন বলল বট গাছ রেখে গেছে, না না, একটা চারা রেখে গেছে, একটা চারা রেখে গেছে, সেইটাকে বট গাছে রূপান্তর করবার জন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, অল্প কিছু বলার জন্য। এখানে উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি। আমি এখানে চাচিকে এবং আমার এখানে আত্মীয় স্বজন যারা সবাই আছে, আমার চাচাতো বোনরা আছে, সবাইকে আমি সালাম জানিয়ে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলতে চাচ্ছি। আমি এতক্ষণ আমরা যেই চৌধুরী কামাল ইবনে ইউসুফ চাচার সম্পর্কে শুনতাম, ওনার রাজনৈতিক জীবনের কথা আমরা জানতে পারলাম। তো আমি পারিবারিক সাইড থেকে দু একটা কথা বলতে চাচ্ছি যে কামাল চাচা সত্যি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি যদিও 3বার মানে মন্ত্রিত্ব পজিশন এনজয় করেছেন, 5বার মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু এইগুলোর ব্যাপারে ওনার মধ্যে কিন্তু সামান্যতম কোনো ধরনের দম্ভ বা এই ধরনের কোনো কিছু ছিল না। এবং আমাদের ফ্যামিলির মধ্যে যখনই যেখানে দাওয়াত হতো উনি একদম স্বাভাবিকভাবে মিশে যেতেন, সেখানে উপস্থিত হতেন, সবার সাথে বসে একসাথে কথা বলতেন, গল্প করতেন, একদম যে জাস্ট মোমেন্টে যাবো তাড়াতাড়ি চলে আসবো এই ধরনের কোনো কিছু ওনার মধ্যে ছিল না। এবং আমি একটা কথা যেটা বলতে চাই যে উনি আমাদের পারিবারিক ইতিহাসের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন, যার কারণে আমি যেহেতু এগুলো নিয়ে একটু রিসার্চ করতাম, সেই জন্য উনি ব্যক্তিগতভাবে আমার সাথে অনেক সময় কাটাতেন এবং মাঝে মধ্যে আমাকে একদম সরাসরি ফোন করে কথা বলতেন। তো এই জিনিসগুলো ওনার মধ্যে এত সিনিয়র একজন যে এরকম কিছু করবেন, মানে এতটা সুন্দরভাবে মিশতে পারবে, এটা সত্যি আমি মানে অবাক হয়ে যেতাম। আর আমি আরেকটা কথা আমি যেটা বলতে চাই কামাল চাচা সম্পর্কে, যে ওনার মানে আমি সব জায়গায় যেখানেই যাই আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে যে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, সব পার্টির মানুষ ওনাকে সম্মান করে। এটা সত্যি আমার কাছে খুব একটা অত্যন্ত একটা ভালো ব্যাপার। ওনার ব্যাপারে যেটা আমি বলতে চাই, সবাই ওনাকে সম্মান করে। এবং মানে ফরিদপুরের অমুসলিম পরিবার, বেশ কয়েকটা অমুসলিম পরিবারের সদস্যরাও বলেছে যে বিশেষভাবে কামাল ইউসুফ সাহেব যখন মিনিস্টার ছিলেন এবং ওই সময়গুলোতে কোন সময় কিন্তু কোনো অমুসলিম পরিবারের কোনো অমঙ্গল হয়নি, কোনো সময় তাদের কোনো জায়গা দখল করে নেওয়া বা এই ধরনের কোনো কিছু ঘটেনি। তো এই ধরনের জিনিসগুলো, অসাম্প্রদায়িকতা এবং সবকিছু, এই ভালো কোয়ালিটিগুলো ওনার মধ্যে খুব মানে অনেক স্ট্রংলি প্রেজেন্ট ছিল। আর আরেকটা কথা আমি যেটা একটুখানি বলতে চাচ্ছি যে আমি আমাদের ফ্যামিলি হিস্ট্রির সাথে একটুখানি সংযোগ দিয়ে একটু বলতে চাচ্ছি যে আমার দাদা লাল মিয়া সাহেব, দাদার ছোট ভাই মোহন মিয়া সাহেব, তার ছোট ভাই তারা মিয়া সাহেব, 3 জন সংসদ সদস্য ছিলেন এবং তাদের মধ্যে 2 জন মন্ত্রী ছিলেন। এবং আমার বড় আব্বা চৌধুরী বয়জুদ্দিন বিশ্বাস সাহেব, উনি ইনফ্যাক্ট ফরিদপুরের সর্বপ্রথম পলিটিক্যাল পার্টি যেটা তৈরি হয়েছিল পিপলস অ্যাসোসিয়েশন অফ ফরিদপুর, তার একজন উদ্যোক্তা ছিলেন। এবং অল ইন্ডিয়া কংগ্রেস পার্টি 1885 সালে যখন তৈরি হয়েছিল সেটারও ওয়ান অফ দ্য উদ্যোক্তা ছিলেন। কিন্তু এই আমাদের ফ্যামিলির হিস্ট্রি, আমাদের দাদাদের পরে এই ঐতিহ্যটা কামাল চাচাই ধরে রেখেছেন। এবং সত্যি বলতে হয় যে উনি সেটা সেরকম লেভেলেই উনি ধরে রাখতে সক্ষম হয়েছেন। সেজন্য আমরা আমাদের পুরো পরিবারের তরফ থেকে কামাল চাচার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আশা করি যাতে ইনশাআল্লাহ আমাদের ফ্যামিলির মধ্যে এবং দেশে ওনার মতো এবং ওনার এই ধরনের সুন্দর গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব রাজনীতিতে যাতে আরো আসে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজনীতিকভাবে প্রতিষ্ঠিত, রাজনীতিকভাবে সমাদৃত, রাজনীতিকভাবে যারা সম্মান অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম মোহন মিয়ার ফ্যামিলি। সেই ফ্যামিলির সদস্য জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ। আমি যখন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, উনি তখন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ইতালি সফর করেছিলেন। আমার সাথে ওনার মিটিং হয়েছে, আমাদের বিএনপির মিটিং হয়েছে। সেই স্মৃতি, উনি যে জাদু মন্ত্র দিয়ে
আমাদেরকে তখন উজ্জীবিত করেছিলেন। সে উজ্জীবিতের সে মন্ত্রের উজ্জীবিত হয়ে আমরা এখন রাজনীতি করছি। এখনো আমাদের মনের মধ্যে সেই স্মৃতি জাগরুক আছে। আশা রাখি, দোয়া করি আল্লাহ ওনাকে বিহস্তের সর্বোচ্চ মুকাম দান করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব কামাল ইবনে ইউসুফ সম্পর্কে এখানে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন তারা তাদের স্মৃতিচারণে তাকে মূল্যায়ন করেছেন। তবে আমি বলতে চাই, জনাব কামাল ইবনে ইউসুফ এত বড় মাপের একজন নেতা ছিলেন, তাকে এত ছোট পরিসরে এবং এত সংক্ষিপ্ত সময়ে মূল্যায়ন করা মানে পুরোপুরি ঠিক হবে না, কিংবা ঠিকভাবে আমরা করতে পারবো না। জনাব কামাল ইবনে ইউসুফ সম্পর্কে আমি শুধু তাকে দুই ভাগে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। জনাব কামাল ইবনে ইউসুফ ছিলেন সেই ব্যক্তি যার আচরণে এবং যার চলনে বলনে তিনি যে অভিজাত, তিনি যে জমিদার পরিবারের সন্তান ছিলেন এবং তিনি যে উচ্চ শিক্ষিত একজন রাজনীতিবিদ ছিলেন, সেটা কিন্তু তার চলনে বলনে তার বাহ্যিক যে আচরণে সেটা কিন্তু প্রকাশ পেত। আর তার বিপরীত দিকে যদি আমরা তাকে মূল্যায়ন করি, তিনি যদি একজন রাজনীতিবিদ হিসাবে আমরা মূল্যায়ন করি, তাহলে তিনি একটি অসাধারণ চরিত্রের একজন রাজনীতিবিদ ছিলেন। কারণ কামাল ইবনে ইউসুফের কাছে গিয়ে কোন ব্যক্তি কখনো মানে বিমুখ হয়ে এসেছে, কারো সাথে তিনি কখনো কোনো খারাপ আচরণ করেছেন এবং তার কাছে গিয়ে কোনো প্রত্যাশা করে কেউ ব্যর্থ হয়েছে, এরকম নজির বলে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। কাজেই কামাল ইবনে ইউসুফ সম্পর্কে আমি আর বিস্তারিত বেশি বলবো না। আমি শুধু এটুকুই বলবো যে জনাব কামাল ইবনে ইউসুফ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে অবদান রেখে গিয়েছেন, জনাব কামাল ইবনে ইউসুফ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে আদর্শ রেখে গিয়েছেন, যে সততা রেখে গিয়েছেন এবং যে নিষ্ঠা রেখে গিয়েছেন এবং তিনি যেভাবে আপসহীনতার সহিত এই জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে শেষ সময় পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা জানি, এখন অনেকেই বলেছে কুখ্যাত মোশাররফের কথা। এই কুখ্যাত মোশাররফ যে কতটা ভয়ঙ্কর, কতটা মানে সন্ত্রাসী, সেটা আর নতুন করে মনে হয় বাংলাদেশের মানুষের কাছে বলার অপেক্ষা রাখে না। কাজেই সেই মোশাররফের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং জাতীয়তাবাদী দলকে তিনি শক্তিশালী করবার জন্য তিনি তার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কাজ করে গিয়েছেন নিষ্ঠার সহিত। সেই কারণে আমি বলবো যে কামাল ভাই যে আদর্শ রেখে গিয়েছেন, কামাল ভাই যে সততা রেখে গিয়েছেন, সেটা যদি আমরা ধারণ করি, লালন করি, পালন করি এবং আমাদের এখানে কামাল ভাইয়ের সন্তান আছেন, আমি গর্ববোধ করি জাতীয়তাবাদী মহিলা দলের সে যুগ্ম সাধারণ সম্পাদক, আমি তার সহযোগিতা হিসাবে আমি গর্ববোধ করি এবং আমি অবশ্যই আমাদের আজকে সংগ্রামী মহাসচিব এবং যে সমস্ত নীতি নির্ধারকরা এখানে আছে তাদের কাছে আমার আবেদন থাকবে যে কামাল ভাই যে প্রত্যাশা ছিল, কামাল ভাই যে আশা করে তার মেয়েকে রাজনীতিতে এনেছেন, আপনারা অবশ্যই তাকে সঠিক মূল্যায়ন করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং সর্বশেষ কামাল ভাই জন্য পরম করুণা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ পাক যেন তাকে নসিব দান করেন এবং তার পরিবার যেন তার এই চলে যাওয়া, এবং আমরা বিশেষ করে তার পরিবার বলবো না, আমরা জাতীয়তাবাদী দল যেন তার এই চলে যাওয়াকে আমরা মানে ভুলে যেতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এবং আজকের এই প্রোগ্রাম যারা করছে তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা অত্যন্ত চমৎকার ভাবে আমাদের প্রিয় নেতা সম্পর্কে তারা যে
চমৎকারভাবে তাদের যে উচ্চারণ করেছেন, বিশেষ করে লতিফ ভাইয়ের যে উচ্চারণ করেছেন তারপরে আমাদের আর আলোচনার বিশেষ করে রাখতে বলে আমার মনে হয় না। তিনি অত্যন্ত অজানা অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের চৌধুরী কামাল ইসুফ ভাইকে আমাকে কাছে থেকে দেখার কিছুটা সৌভাগ্য হয়েছিল আমার, কারণ উনি আমাকে অত্যন্ত স্নেহ আদর করতেন, ছেলের মতো আদর করতেন। কোনো বিষয় হলে আমি নিজেই ফোন করতেন এবং তার জীবদ্দশায় উনি দেশ, জাতি, জনগণের জন্য গণতন্ত্রের যে অবদান রেখেছেন সেটা আমরা দেখেছি যে তার একজন মানুষের তার জীবদ্দশায় একজন রাজনৈতিক ব্যক্তির যে গুণাবলীগুলি থাকে তার মধ্যে শতভাগই তার মধ্যে দেখেছিলাম। এবং বিশেষ করে তার মধ্যে যেটা আমরা দেখেছি যে তার সততা এবং দেশপ্রেমের ক্ষেত্রে তিনি ৯৯ পান নাই, ১৮০ পেয়েছেন। এটা আমার অ্যানালাইসিস, ১৮০ পেয়েছেন। এবং তার একজন মানুষ তার বেঁচে থাকেন তার কর্মের মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। এই তার স্বীকৃতি আমরা দেখেছি, জীবদ্দশায় দেখেছি। তারপরে তার মৃত্যুর পরে তার যে ঐতিহাসিক যে জানা যায় যে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, আমার কাজের জন্য যে এই জানা যায় যে লক্ষ্যের জন্য তার উপস্থিত হয়েছিল। মানুষের যে আধাহারি আমরা দেখেছিলাম, তার প্রতি যে মানুষের অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা, যে শেষ বিদায় জাতি যেভাবে জানিয়েছে একজন নেতাকে, যে হৃদয়ে মানুষ ভালোবাসা দিয়ে তাকে যেভাবে মানুষ শ্রদ্ধা দিয়ে জানিয়েছে, এটা আমি জাতীয় দৈনিক এবং মিডিয়াতে দেখেছি যে তাকে তখন সেখানে শক্তি আমার রক্তকরণ হয়েছে যে তার এই অসময়ে চলে যাওয়া দেশ জাতির একটি কঠিন ক্রান্তি লগ্নে উনি যে স্বপ্ন দেখতেন, উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, উনি একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেও, তিনি একটি জমিদার পরিবারের জন্মগ্রহণ করেও তিনি একজন সাদামাটা মানুষ হিসাবে তিনি তার নিরহংকার, নির্মোহ এবং তার আচার আচরণে আমি দেখেছি যে তার যে এত বড় পরিবারের একজন সন্তান হিসাবে তার যে অহংকার, যে দাম্ভিকতা থাকার কথা ছিল, কিছুই আমরা দেখিনি। একবারে সে হাস্যোজ্জ্বল ছিল। কোনোদিন আমি আমার জীবনে তার দেখা বা তার যে কোনোদিন রাগ করতে আমি তাকে দেখিনি। তার একটা মানুষের যে গুণাবলীর মধ্যে যেটা থাকে সেটা ধৈর্যশীল। তিনি এতটাই ছিলেন ধৈর্যশীল এবং তিনি সবসময় দেখলাম যে কোনো বিষয়ে মানে তার এই যে সহনশীল মানসিকতা, এই যে পরামর্শ শুনতে, আরেকজনকে সম্মান দেওয়া, এই যে তিনি কথা বলতেন, তিনি বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। যখন উনি মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, পরে তিনি আরো যে ২-১টা মন্ত্রণালয় ছিলেন, সেই দায়িত্ব আমি তো গিয়েছি, দেখলাম সে তার যত ধরে একটা কর্মীদের কথা শুনতেন এবং কাউকে যেটা হ্যারেন বলেছে যে কাউকে সে বিমুখ করতেন না, ঘিরে দিতেন না। কে কষ্ট পাবে, আমার একজন কর্মী আমার আচরণে যেন কষ্ট না পায়, সে তাকে কিভাবে খুশি করা যায়। একজন নেতা সেখানে সে অনেক সময় দেখি বিরক্ত হয়ে যে সে রূঢ় আচরণ করে, কিন্তু তার থেকে দেখেছি অত্যন্ত বিনয়ী, ভদ্র, নম্রভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করেছেন, সে না করে যদি পারতেন। এই যে তার মহানুভবতা, এই যে তার উদারতা, এই যে রাজনৈতিক গুণাবলী, এটা অত্যন্ত বিরল, এটা সবার মধ্যে থাকে না। আমরাই অনেক সময় ইরিটেট হয়ে যাই, আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাই, তখন আমরা আচরণ আমরা হয়তো সেই প্রপারলি হয়তো সে আচরণ করি না, কিন্তু তার মধ্যে তার কিছু অনেক কিছু শিক্ষণীয় আছে। এটা আমাদের শিক্ষার বিষয়। তার এই আদর্শ থেকে তার এই যে তার যে নীতি, আদর্শ, দর্শন, তিনি যে জীবন বোধে এবং মানুষের সাথে আচরণ করেছেন এবং এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের জন্য তার যে বিশাল যে তার যে প্রত্যেক ঐতিহ্যভাবে যে প্রত্যেক সম্পত্তি মানুষকে বিলিয়ে দিয়েছেন, এটা বাংলাদেশের আর কোনো পরিবারের কাছে আমরা শুনিনি। কিন্তু এই গল্প আমরা জানি, বাংলাদেশের অনেক লোক জানেন যে পরিবারের মানুষ তার হাজার হাজার একর সম্পত্তি জনগণের কাছে বিলিয়ে দিয়েছেন, জনগণের স্বার্থে এই দেশের খেটে খাওয়া মানুষের, এই দুঃখী, দরিদ্র, হতদরিদ্র মানুষ, কৃষক, মেহনতি মানুষের জন্য তার যে উদাহরণ আমরা দেখেছি। তাকে আমরা আজকে গভীর শ্রদ্ধা জানাই। তার আজকে এবং তিনি যে গণতন্ত্রের জন্য তিনি যে স্বপ্ন দেখতেন, সে তার এবং একটি কথা বলে বক্তব্য শেষ করবো। একদিন হঠাৎ করে ২০১১ সালের দিকে আমাকে একদিন ফোন দিলেন, ফোন দিয়ে বলো, খোকন তুমি কোথায়? আমি বললাম আমি যে একটু কাজে আছি, তো তুমি একটু আসো আমার বাসায়। আমি ওনার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে উনি আমাকে বললেন যে কি ব্যাপার, বললেন যে ঘুরে বলা না বলে উনি আমাকে মিটিং রেডি নিয়ে গেলেন। দেখে নিয়ে বললেন, তোমরা ৯০-এর কৃষক গণঅভ্যুত্থান করেছ, তুমি আমার সহ করেছ, তো এই যে বর্তমান আওয়ামী লীগ সরকার যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে, তার বিরুদ্ধে তোমরা একটা যৌক্তিক ছাত্র আন্দোলন কেন হচ্ছে না?
সেটা তোমরা আবার নতুন করে আবার ছাত্রদের ঐক্যবদ্ধ করে তোমরা এই স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার কায়েম করতে হবে। সেই ব্যাপারে আমাদের যা যা সহযোগিতা লাগে সেই সহযোগিতা করবো। তিনি অত্যন্ত, তার সাথে আরো যে একজন ব্যক্তি সে নাম বলছি না, তারা সেখানে কিন্তু আমাকে সেই দায়িত্বটা দিয়েছিলেন সে করার জন্য। তারপরে আমি চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু আমরা সেইভাবে আমরা হয়তো সেই বাস্তবতার নিরিখে আমরা হয়তো সেটা সেই সেই বিষয়টি আমরা সেখানে চূড়ান্ত হতাম সেই সময় দিতে পারিনি। কিন্তু তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটি সুশীল সমাজ ব্যবস্থা, একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, একটি সুশীলহীন অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের কাছ থেকে একটি জনগণের ভোটে নিজস্ব একটি সরকার যেটা চিন্তা করেছিলেন, সেই সরকার আজকে কিন্তু রাষ্ট্রের ক্ষমতা আজকে নেই। অনলাইন চ্যানেল muntiltv.com ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানান।